মাঝে মাঝে গভীর রাতে তালগাছ থেকে সরসর করে পাতা নড়ার জোরে জোরে শব্দ শোনা যায়। জোর হাওয়ার কারণে তা তো হতেই পারে, কিন্তু না, তা মোটেই নয়। কারণ কোনো দিকে কোনো বাতাসের চিহ্ন না থাকলেও গভীর রাতে অনেকবার এরকম শব্দ শোনা গেছে ওখানে। নির্জন নিঝুম রাত, হঠাৎ এমন একটা শব্দ যা মনের মধ্যে ভয় ধরিয়ে দেয়। হাই, হোয়াটসঅ্যাপ, নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন এবং চ্যানেলের আরও একটা এপিসোড নিয়ে একেবারেই সঠিক সময় আমি হাজির। আশা করি আপনি একেবারেই সুস্থ আছেন, পরিবারের খেয়াল রাখছেন। আজ আমার মনটা বেশ খুশি, কারণ আমি আজ সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে সকালে উঠবো, ফাইনালি আজকে পেরেছি। প্রত্যেক দিন অ্যালার্ম বাজে বন্ধ হয়ে যায়, আমি বুঝতে পারি না, কিন্তু আজ ফাইনালি পেরেছি। ইয়েস। আজকে আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা। প্রথমেই আজকের ইন্ট্রো শুনে বুঝতে পেরেছেন তাল গাছ রয়েছে। একখানা অভিজ্ঞতা রয়েছে আপনাদের জন্য তাল গাছ নিয়ে, সেটা শোনাবো, এবং তার সাথেই রয়েছে একটু অন্য ধাঁচের আর একটা অভিজ্ঞতা। এই দুটো অভিজ্ঞতা কারা কারা পাঠিয়েছেন নামগুলো বলি। প্রথমেই যার অভিজ্ঞতা শোনাবো ওনার নাম বিভাস বিশ্বাস। বিভাসদা কিন্তু আগেও আমাদের সাথে 3খানা অভিজ্ঞতা শেয়ার করে ফেলেছেন, এটা ওনার 4 নম্বর অভিজ্ঞতা। এবং এরই সাথে আরও একজনের যার অভিজ্ঞতা শোনাবো, উনিও কিন্তু আমাদের সাথে অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার করেছেন, মৌসুমীদের অভিজ্ঞতা আজকে রয়েছে আপনাদের জন্য। আমি আশা করি আজকের এপিসোডটা আপনাদের বেশ ভালো লাগবে। আমি আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা যদি নিজেদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার না করতেন তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এগোতে পারতাম না। কোনোভাবেই এই যে আমাদের প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিভিন্ন রকমের অভিজ্ঞতা শোনাই, কিছুটা আমার বাকিটা আপনাদের, এটা একেবারেই হতো না। সো থ্যাংক ইউ সো মাচ। আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের অভিজ্ঞতা। প্রথমেই রয়েছে আপনাদের জন্য বিভাস তার অভিজ্ঞতা। চলুন শুনিয়ে ফেলি। নমস্কার, আমি বিভাস। আমার স্ত্রী সোমার মুখ থেকে শোনা ওর মামা বাড়ির 2টি তাল গাছকে ঘিরে কয়েকটি ভয়ের ঘটনা আজ তোমাদের বলবো। যেহেতু ওর মুখ থেকে শুনেছি, তাই ওর নামটা উল্লেখ না করে পারলাম না। আমার স্ত্রীর মামা বাড়ি দক্ষিণ 24 পরগনার রামগঙ্গার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামের রাস্তা লাগোয়া মামা বাড়ির বাঁ দিক বরাবর একটি বড় পুকুর আছে। পুকুরটি বেশ খানিকটা লম্বা, আর পুকুর লাগোয়া বাড়ির পেছন দিকে অনেকটা খালি জমি পড়ে আছে। সেখানে প্রথমেই আছে একটি পানের বরজ, তারপর কিছু নারকেল গাছ, একটি কয়েদ বেল গাছ, আরও নাম না জানা বেশ কয়েকটি ছোট বড় গাছ। সব শেষে জমির সীমানায় একেবারে পুকুরের ধারে রয়েছে 2টো তাল গাছ। আর ওই সীমানার পেছনেই রয়েছে ফাঁকা মাঠ আর চাষের জমি। তাল গাছ 2টো বেশ পুরনো, পাশাপাশি দাঁড়িয়ে। ওই গাছে ভালো তাল হতো, কিন্তু ভয়ের ব্যাপার ওই গাছ 2টোকে ঘিরেই। তাই ঘটনাগুলো বেশ কিছু বছর পুরনো। ওই এলাকায় তখনও বিদ্যুৎ পৌঁছয়নি। সন্ধ্যের পর তাই পথঘাট অন্ধকারই থাকত। ঘরে ঘরে কেরোসিনের বাতি ছিল একমাত্র আলোর ব্যবস্থা। ওর দিদার বয়স তখন ওই বছর 40 হবে। স্বামী ও 5টি ছেলে মেয়ে নিয়ে তখন ভরা সংসার। 8 চালা মাটির বড় বাড়ি ছিল দিদাদের। যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম করা ছাড়াও জমির ধান সেদ্ধ করা, তার থেকে চাল বার করা, সবকিছু দিদাই করতেন। এবার ঘটনার দিন শেষ রাতে দিদা ঘুম থেকে উঠেছিলেন জমির ধান সেদ্ধ করার জন্য। রাত তখন ওই 3টে কি 3:30। বাড়ির সামনে বড় উঠোন, আর সেখানেই মাটিতে গর্ত করে লম্বা উনুন বানানো হয়েছে, যেমনটা গ্রামে সচরাচর দেখা যায় আর কি। তো দিদা উনুন ধরিয়ে ধান সেদ্ধ বসালেন। আর এমন সময় তিনি তাল পড়ার শব্দ শুনলেন। মানে চারিদিক নিস্তব্ধ। ওই সময় তাল পড়ার শব্দটাও কিন্তু বেশ জোরে শোনা গেছিল।
পরপর দুবার। উনি ভাবলেন যে তাল দুটো কুড়িয়েই আনি, জ্যোৎস্না রাত, ভোর হতে বেশ খানিকটা বাকি, তাই উনি আলাদা করে কোনো আলো নিয়ে যাননি। এবার গাছের দিকে এগোতেই উনি দেখলেন কেউ একজন মানুষ তাল গাছের ওপর থেকে হামাগুড়ি দেওয়ার মতো নিচের দিকে নেমে আসছে। একেবারেই কালো নিকষ চেহারা, তার মাথায় লম্বা কালো চুল যা নিচের দিকে ঝুলছে। তার শরীর এতটাই কালো যে মনে হচ্ছে যেন একটা ছায়া শরীর। হাত ও পায়ের সব আঙুলগুলো মানুষের আঙুলের থেকে অনেক বেশি লম্বা। তার মাথা নিচের দিকে আর পা ওপরের দিকে। এই চেহারা দেখে দিদার শরীর শিরশির করে ওঠে। এবার দিদা কিন্তু প্রথমে যখন ওটা দেখেন, দিদা ভয় পান, কিন্তু মনে করেন যে হয়তো বড় একটা গেছো বেড়াল জাতীয় কিছু হবে, কারণ মানুষ তো ওভাবে কোনোভাবেই গাছ থেকে নামতে পারে না। দিদা কিন্তু একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। এবার ওই বস্তুটা গাছ থেকে নেমে গেলে দিদা কিছুটা সামনে এগিয়ে যান। দিদা দেখলেন প্রাণীটি গাছের গোড়ায় উবু হয়ে মাথা নিচু করে বসে আছে। দিদা এবারে কিন্তু একটু ভয় পেলেন, তবুও মনে সাহস এনে বললেন যে, কে রে ওখানে? এই ডাকে কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এরপরে দিদা আবার দুবার ডাকে ডাকেন, আর এই ডাক শুনে এবার সে তাকায়। তার মুখ দেখে দিদার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। কি বীভৎস সেই মুখ! তার চোখগুলো লাল, একেবারে গোলার মতো। মুখে ঠোঁট বলতে কিচ্ছু নেই, আর সব দাঁতগুলো পেরিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন সে হাসছে দিদার দিকে তাকিয়ে। দিদা এই দেখে দিক বিদিক শূন্য হয়ে কোনো রকমে দৌড়ে ঘরে চলে আসেন। ঘরে ফিরে ওনার হাত পা কাঁপতে থাকে, কান্না করে ফেলেন। তারপর একটু সামলে দাদুকে সব বলেন। এবার সবকিছু শুনে দাদু বলেন, চলো তো কোথায় কি আছে দেখি। পুকুর ঘাট থেকে তাল গাছগুলোর দূরত্ব কিন্তু বেশি নয়, ওই 30 হাতের মতো ম্যাক্সিমাম। পূর্ণিমার রাতে 25-30 হাত দূরের জিনিস দেখতে পাওয়া খুব কষ্টের কথা নয়। ঘাটে পৌঁছে দাদুকে আঙুল নির্দেশ করে কিন্তু দিদা জায়গাটা দেখান, কিন্তু টর্চ জেলে দেখা যায় যে সেখানে কিচ্ছু নেই। সেই রাতে দিদার ভীষণ জ্বর আসে, আর তিনি কোনো কাজ করতে পারেননি। পরের দিন মন্দিরে গিয়ে দিদাকে ঝাড়ানো হয় এবং দিদার তারপরে জ্বর কমে। দাদু জানতে চান যে তোমার দেখতে কোনো ভুল হয়নি তো? দিদা বলেন, আমি যা দেখেছি তা যেন আর কোনো দিন দেখতে না হয়। তুমি কিছু একটা করো, না জানি কার ক্ষতি হয়। এরপর থেকে দিদা বেশি রাতে আর পুকুর পাড়ে যেতেন না, আর নিজের ছেলে মেয়েদেরও যেতে দিতেন না। এই ঘটনা ধীরে ধীরে আশেপাশের গ্রামের সকলেই জানতে পারে। সবাই শুনে অবাক হয়, অনেকে ভয় পায়। দাদু কিন্তু এরপর বাড়ির পেছনের যে ওই আগাছা জঙ্গলটা ছিল সেটা অনেকটা পরিষ্কার করে দিলেন। কিন্তু আবার ওই একই রকম ঘটনা ঘটল প্রায় 2 মাস বাদে। আমার দাদু শ্বশুরের পুকুরের বাঁ পাশেই এক মামা শ্বশুরের বাড়ি। ভাদ্র মাসের ভ্যাপসা গরম। এক রাতে মামিমা ঘুম থেকে উঠে ওই বাড়ির উঠোনেই পায়চারি করছিলেন, একটু ঠান্ডা হাওয়া পাওয়ার উদ্দেশ্যে। হাত পাখাটি নিয়েই কিন্তু উনি পায়চারি করছিলেন। হঠাৎ ওনার চোখ পড়ে
ওনাদেরই বাড়ির পেছনের দিকটায় বড় আম গাছটার গোড়ায়। তিনি দেখলেন দুটি লাল আলো যেন জল জল করছে ওখানে। তিনিও প্রথমটা বুঝতে না পেরে এগিয়ে যান, কিন্তু ভালো করে দেখতে গিয়েই উনি শিউরে ওঠেন। কালো মতো চেহারার কেউ যেন ওখানে চুপ করে বসে আছে, আর তারই চোখ দুটি জল জল করে জ্বলছে। মামিমা কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, কে 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 ওখানে? শব্দ শুনেই সেটি কিন্তু শট করে সেখান থেকে সরে যায়। মামির তখন 2 মাস আগেই দিদার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার কথা মনে পড়ে যায়। তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং বাড়ির ভেতরে ছুটতে গিয়ে তিনি উঠোনেই পড়ে যান। সেই শব্দে বাড়ির লোকেরা বেরিয়ে এসে ওনাকে ধরে তোলেন। মামির মুখে ব্যাপারটা শুনে তখন কিন্তু মামা বাবু লাঠি টর্চ সবকিছু নিয়ে আম গাছের গোড়ায় হাজির। কিন্তু সেখানে গিয়ে আম গাছের ওপরে বা আম গাছের আশেপাশে তারা কিচ্ছু দেখতে পাননি। এবার কিন্তু সবাই ভয় পেয়ে যায়। এবার এরই কিছুদিন পরে ঘটল একটা মজার ঘটনা। একদিন সকালবেলা দাদুর পুকুরে একটা ছিপ ভাসমান অবস্থায় দেখা গেল। মনে হচ্ছে কেউ যেন ওটাকে পুকুরের মধ্যে টেনে নিয়ে বেড়াচ্ছে। একটু চেষ্টা করে ছিপটাকে ধরা হলো। তাতে দেখা গেল একটা বড় সাইজের মাছ গেঁথেছে। কিন্তু এই যে ছিপ, এই ছিপ তো বাড়ির কেউ ফেলেনি। সবাইকে জিজ্ঞেস করে জানা গেল না, বাড়ির কেউ এই ছিপ ফেলেনি। তখনই বোঝা গেল যে নিশ্চয়ই গত রাতে কেউ মাছ চুরি করতে এসেছিল। পুকুরের চারিদিকে ঘুরে ঘুরে আরো একটা ছিপ পাওয়া গেল, কিন্তু এই চুরিটা যে কে করছে সেটা বোঝা গেল না। কেনই বা সে ছিপ রেখে গেল তাও বোঝা যায়নি। এবার 3 দিন পর ভগৎ বলে একটা দাদা ছিল সেই গ্রামে। ভগৎদা এসে দিদার পা ধরে ক্ষমা চেয়ে বললেন যে, মাফ করে দাও দিদিমা, আমি 3 দিন আগের পূর্ণিমার রাতে তোমাদের ওই পুকুরে মাছ ধরতে এসেছিলাম। কিন্তু সেদিন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ছিপ ফেলে জুতো হাতে কোনো রকমে পালাই। কি ভয়ঙ্কর যে জিনিস আছে তোমাদের এই তাল গাছে। অনেক রাত আমি 2টো ছিপ ফেলে বসে রয়েছি, চাঁদের আলোয় সব পরিষ্কার। হঠাৎ জলের মধ্যে কেমন যেন ছলাৎ ছলাৎ শব্দ। আমি বাঁদিকে ফিরে দেখি পুকুর থেকে উঠে একটা কালো ছায়ার মতো কেউ একজন তাল গাছের দিকে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো আমার মতোই মাছ চুরি করতে এসেছে। আমি চুপ করে বসে বসে দেখছিলাম, কিন্তু এরপরে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। অদ্ভুতভাবে ছায়ামূর্তিটা গাছে উঠতে শুরু করলো, আর গাছে উঠছে উল্টো ভাবে। মাথা লম্বা চুল শরীরের নিচে ঝুলছে। ওঠার সময় তালপাতার বেশ শব্দ হলো। আমি না সহ্য করতে পারিনি, আমি কোনো রকমে ওখান থেকে পালিয়েছি। তারপর কোনো রকমে বাড়ি চলে যাই। দিদা, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন এই দিকে পা মারাবো না, আর এই চুরির কথা তুমি দয়া করে কাউকে বলো না। দিদা বুঝলেন তিনি যা দেখেছিলেন ভগতও তাই দেখেছে, কিন্তু ভগতকে দিদা তা বললেন না। দিদা ঘটনাটি দাদুকে বললেন। বারবার একই ঘটনা দেখে দাদু আর দেরি না করে লোকজন ডেকে সেই তাল গাছ দুটি কেটে ফেলেছিলেন। এরপর বাড়িতে আর পুকুরের অশুভ লক্ষণ কাটানোর জন্য পুজোও করা হয়। এরপর সত্যি বলতে ওই ভয়ঙ্কর মূর্তি কিন্তু আর কারোর চোখে পড়েনি। দিদার বলা অভিজ্ঞতা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।
কেমন লাগলো আপনাদের এই অভিজ্ঞতা? আমার কিন্তু বেশ লেগেছে। কারণ গ্রামের বাড়ি ১, ২ নম্বর হচ্ছে তাল গাছ নিয়ে তো বিভিন্ন রকম শোনা যায়। তাল গাছে ভূত থাকে এরকম আমরা অনেকেই শুনেছি। তাল গাছ নিয়ে এরকম অভিজ্ঞতা শুনতে বেশ লাগলো আমার। অলরাইট, এবারে রয়েছে আপনাদের জন্য দ্বিতীয় অভিজ্ঞতা, মৌসুমীদের অভিজ্ঞতা। মৌসুমীদি কিন্তু নিজের শ্বশুরবাড়ির একটা অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন। আর এবারে আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। আমি মৌসুমীদি বলছি। আমি আগেই তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার আগের দুটো অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এবং আমি আজকেও একটা অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। আমি তো আগেই বলেছি যে আমার বিয়ে হয়েছিল বাড়ির খুব কাছাকাছি। এই ঘটনাটা ঘটে আমার ভাসুরের বড় ছেলের সাথে। আমার বিয়ের ২ বছর পর আমার ভাসুরের বিয়ে হয়, আর ভাসুরের ছেলে হয় ২০০৯ সালে। আর এই ঘটনাটা ঘটে ২০১০-এর প্রথম দিকে, ওই জানুয়ারি মাস নাগাদ। সবে ওর ঠাকুরের কাছে চুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিল, তাই সবাই মিলে একটু আধটু বাড়ির সামনে ওকে নিয়ে বেরোতাম। তবে দুপুর আর সন্ধ্যের সময় ওকে বাইরে নিয়ে যাওয়া হতো না। কিন্তু একদিন আমার ননদ ওকে নিয়ে আমার শ্বশুর বাড়ির একদম পাশেই একটা দুর্গা মন্দির আছে, সেখানে নিয়ে গেল। সেখানে যেতে সেদিন সন্ধে হয়ে যায়। এখানে বলে রাখি, ওই দুর্গা মন্দিরের জায়গাটা আমার দাদুর আর আমার বাপি উদ্যোগ নিয়ে স্থানীয় কিছু মানুষ এবং বাইরের অনেকের থেকে সাহায্য অনুদান নিয়ে তৈরি করে। কারণ ওই সময় পাড়ার দুর্গাপুজো কোথায় হবে সেটা নিয়ে অনেকের মধ্যেই মতবিরোধ তৈরি হয়েছিল। কেউ তার জমির ওপরে দুর্গাপুজো করতে দিতে চাইছিল না। সবাই ভাবছিল যদি দুর্গাপুজো তাদের জমির ওপরে হয় তাহলে সেটা দেবত্ব সম্পত্তি হয়ে যাবে, আর তখন সেটা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে না। তাই আমার বাপি দাদুর ওই জায়গায় দুর্গা মন্দির করার চেষ্টা করে, আর সবাই সেটা তৈরি করতে সাহায্যও করে। সেই মন্দিরে প্রতিদিন দুবেলা পুজো করা হতো। পুজো করত আমাদেরই পাড়ার একজন বয়স্ক দাদু। সেই সকালবেলা সন্ধেবেলায় মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে পুজো দেওয়া, ধূপবাতি জ্বালানো, কোনো বিশেষ বিশেষ দিনে ভোগ দেয়া, এবং সাথে ঠাকুরের গান গাওয়া এবং ঘণ্টা বাজানো, সব কিছুই তিনি একাই করতেন। যেমনটা বললাম যে উনি একজন বয়স্ক মানুষ ছিলেন, এবং বয়সজনিত কারণে উনি 2019-এর শেষের দিকে মারা যান। কিন্তু তার না মনে বা সংসারে কোনো সুখ ছিল না। এই একটা দুঃখ নিয়ে উনি মারা যান। এবার আসি আসল কথায়। সেদিন সন্ধেবেলায় মন্দির থেকে আসার পর থেকেই আমাদের বাড়ির সেই ছোট্ট বাচ্চা কেমন যেন হয়ে গেল। ঠিক করে খেত না, ঘুমোতো না। ৩ দিন পর থেকে শুরু হলো আসল ঘটনা। ঠিক রাত 12টার সময় হঠাৎ করে ও কান্না জুড়ে দিত, আর এই নন স্টপ কান্না চলতো প্রায় ৩টে-৪টে পর্যন্ত। এইভাবেই চলতে থাকে ৪-৫ দিন ধরে। আরও একটা ব্যাপার আমরা সবাই লক্ষ্য করলাম, যে রাতে যে সময় ও কাঁদে ওই সময় ওনা ওর মায়ের কাছে থাকতে চায় না। ওই সময় ও বাড়ির সবার কাছে যায়, কিন্তু কিছুতেই মায়ের কোলে যায় না। আমার শ্বশুর বাড়ির ঠিক পাশেই এক ব্রাহ্মণ বাড়ি ছিল, আর ওই বাড়ির বড় বৌদি একটু আধটু ওই ঝাড়ফুঁক জানে। তো সে একদিন বাবুর কান্না শুনতে পায়, আর পরদিন সকালে শাশুড়িমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। শাশুড়িমা সবটাই বলেন, আর সেটা শুনে সেই বড় বৌদি দুপুরবেলা বাবুকে ঝাড়তে আসে, আর ঝাড়ানোর পর বলে, তুমি না অন্য কোনো জায়গায় নিয়ে যাও, ওই যে মসজিদের মৌলবি আছে ওনার কাছে নিয়ে যেতে পারো, উনি ঝাড়িয়ে দিতে পারেন। আমার কেন যেন মনে হয় ওর কাঁদুনে বাতাস লেগেছে, তাই অমনভাবে কাঁদছে। আমাদের পাড়ার যে মসজিদ, আমরা সেখানে ওকে নিয়ে গেলাম, কিন্তু সেখানেও কোনো কাজ হলো না। তখন আমার নন্দাই বলল যে বাবুকে গোপালের কাছে নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। গোপাল হচ্ছে আমাদের এখানকার একটা ছেলে যে এইরকম অনেক কাজকর্ম করতে পারত। এবার গোপালের কাছে যখন যাওয়া হলো, গোপাল বলল যে ওই দিন যে সন্ধ্যের সময় তোমরা ওকে মন্দিরে নিয়ে গেছিলে, ওই সময় ওই যে মন্দিরে যে বয়স্ক দাদু সেবা করত, সেই দাদুই নাকি ওকে ধরেছিল, আর ওই জন্যই
বাবু রাত 12টা থেকে ভোর 3টে-4টে পর্যন্ত কান্নাকাটি করত। আর সেই সময় এই কারণেই সে মায়ের কাছে থাকতে চাইতো না। এরপর 3 দিন পর পর একদম সকালে গোপালের কাছে নিয়ে ঝাড়ানোর পর আমার ভাসুরের ছেলেটা ঠিক হয়ে গেল। এই ছিল আমার একটা ছোট্ট অভিজ্ঞতা। আমার মায়ের আরও 2টো অভিজ্ঞতা রয়েছে, সেগুলো পরে শোনাবো। ভালো থেকো। এমন কিছু জিনিস যার এখনো পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আমরা দিতে পারি না, তাই সবকিছু বিশ্বাস করা কঠিন। তবে তবে সবকিছুর ব্যাখ্যা হয় না মানে কিন্তু এই নয় যে আসলে সেটা এক্সিস্ট করে না। এমন অনেক জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না বা আমাদের এই ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারি না। আপনাদের কেমন লাগলো এই অভিজ্ঞতা অবশ্যই জানান। প্লিজ নিজের মতামত শেয়ার করুন। তা এই ছিল আমাদের আজকে দুখানা অভিজ্ঞতা। ধন্যবাদ মৌসুমী দিকে, ধন্যবাদ বিভাস তাকে নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের এই এপিসোড ভালো লেগেছে এবং আবারও থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনাদের অভিজ্ঞতা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এগোতে পারবো না। তাই এইটুকুই বলতে চাই, আপনি প্লিজ আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন। নিজের হতে পারে, পরিবারের হতে পারে, বন্ধু বান্ধবের হতে পারে, যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি তো জানেন কিভাবে শেয়ার করতে হবে। লিখতে পারেন, রেকর্ড করতে পারেন, ফেসবুকে পাঠাতে পারেন কিংবা মেইল করতে পারেন। সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশনে। তাহলে আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। সবাই প্লিজ খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন এবং কোনোভাবেই নিজের শরীরকে খারাপ হতে দেবেন না। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ।